আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রায়ান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। বৈষম্যহীন শোষণমুক্ত রাষ্ট্র গড়তে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ ডক্টর ইউনূস। ভোট বানচালের চক্রান্তে পতিত স্বৈরাচার লাভবান হবে, বিএনপি নেতা ডাক্তার জাহিদ। নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান। জন্মের 7.5 বছর পর গর্ভের সন্তান ফিরে পেতে আইনি লড়াইয়ে নামার ঘোষণা লাকমিয়ার। নবজাতক কেনার কথা অস্বীকার চাঁদপুরের হান্নান কুলসুম দম্পতির। এবং শীতের সবজিতে ভরে উঠেছে রাজধানীর বাজার, আমদানি থাকলেও দাম বেশ চড়া। মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বৈষম্যহীন শোষণমুক্ত ও কল্যাণমূলক রাষ্ট্র গড়তে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জনগণই যাতে সব ক্ষমতার উৎস হয়ে ওঠে এমন বাংলাদেশ গড়ে তুলতে চাই। সশস্ত্র বাহিনী দিবস 2025 উপলক্ষে ঢাকার সেনানিবাসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। এর আগে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মনির হোসেন তপুর রিপোর্ট। যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। সকালে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি এবং বিমান বাহিনীর ঘাঁটির মসজিদে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর ঢাকা সেনানিবাসের শিক্ষা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বিহুগলে বাজানো হয় করুণ সুর। এরপর নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিক্ষা অনির্বাণে শ্রদ্ধা জানান 3 বাহিনীর প্রধান। দিনটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে 101 জন নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, 1971 সালের এই দিনে সশস্ত্র বাহিনীর সদস্য, মুক্তিযোদ্ধা এবং বাঙালি জনগণ সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ পরিচালনা করেছিলেন। বীর মুক্তিযোদ্ধা, শহীদ, আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই, যেন তাদের দেওয়ার সুযোগ কাজে লাগিয়ে আমরা বাংলাদেশকে পৃথিবীর সামনে গণতান্ত্রিক উত্তরণের একটি দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে পারি। নতুন বাংলাদেশ গড়ার সুযোগ কাজে লাগানোর উপর গুরুত্বারোপ করে অধ্যাপক ইউনূস বলেন, প্রযুক্তি, অর্থনীতি ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। আমরা এখন থেকেই বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেন দেশের জনগণের সকল ক্ষমতার উৎস হয়। বাংলাদেশ যেন বিশ্বের দরবারে একটা মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয়। প্রযুক্তি, অর্থনীতি ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সেই লক্ষ্যে আমাদের তরুণ সমাজ জনসম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মেধার ভিত্তিতে নিজ নিজ সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে দেশ গঠনে অবদান রাখতে পারে, আমাদের সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। এছাড়াও দেশের বিভিন্ন সেনানিবাসে দিনটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচনে নানা ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। জাতীয় প্রেস ক্লাবে আলোচনার সভায় তিনি একথা বলেন। এ সময় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বিভেদ ভুলে গিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি। গণতন্ত্রের মধ্যে ধমক দিয়ে তো লাভ হবে না, কারণ ধমক দিয়ে ওই 5ই আগস্ট 24-এ দেখেছেন কিভাবে পালিয়ে যেতে হয়। বরঞ্চ ধমক না দিয়ে জনগণকে ভালোবেসে জনগণের কাছে আপনার কর্মসূচি নিয়ে যেতে হবে। বিএনপি যেমন তার কর্মসূচি নিয়ে বিএনপির নেতা যেমন করেছে যে জনগণের কাছে যান, জনগণের আস্থা এবং বিশ্বাস অর্জন করুন, একইভাবে আমরা অন্য সবাইকেও বলতে চাই
আপনার কর্মসূচি নিয়ে আপনি জনগণের কাছে যান। জনগণ যাকে ভালোবেসে তার দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব দিবে, সেই দায়িত্ব পালন করবে। কোনো অবস্থাতেই জনগণের কথা বলে জনগণের উপর নিজের কোনো মতামতকে চাপিয়ে দেওয়াকে আর যাই হোক গণতন্ত্র বলে না। সকল তথ্য প্রমাণের ভিত্তিতে শেখ হাসিনার বিচার হয়েছে এবং রায় কার্যকরের জন্য সরকার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপায় রোটেক্স ফাউন্ডেশনের আয়োজনে বহুমুখী শিক্ষা, পরিবেশ উন্নয়ন ও স্বধর্মীয় মূল্যবোধ চর্চা বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, তবে রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য আসামির পক্ষে সুযোগ রয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল। মতবিনিময় সভায় শৈলকুপা উপজেলার স্কুল কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন। বিচার কার্য একটি সমাপ্ত হয়েছে, আইনি প্রক্রিয়া সমাপ্ত হয়েছে এবং সেখানে আসামি পক্ষ সবসময় চেষ্টা করবে যারা হেরে যায়, এটা আমাদের সংস্কৃতির পাঠ যে আমরা ন্যায় বিচার পাই। যদি ন্যায় বিচার না পেয়ে থাকেন ওনাদের আপিল করার সুযোগ আছে, ওনারা আপিল করতে পারবেন। স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন আমি মনে করি আইন সম্পর্কে ওনার সঠিক ধারণা নাই। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে 3 দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টবগেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সাংস্কৃতিক ও ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। ভুটানের প্রধানমন্ত্রী ঢাকা সফরকালে 2 দেশের মধ্যে 3টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে বলেও জানান পররাষ্ট্র সচিব। সফরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ কয়েকজন উপদেষ্টার সাথেও ভুটানের প্রধানমন্ত্রীর সাক্ষাতের কথা রয়েছে বলেও জানান তিনি। এটিএন বাংলায় সংবাদ প্রচারের পর বাচ্চা কেনার কথা অস্বীকার করেছে চাঁদপুরের হান্নান কুলসুম দম্পতি। তবে তাদের দাবি, বিউটির মধ্যস্থতায় স্বেচ্ছায় শিশুটি দত্তক দিয়েছে খালেদা লাকমিয়া দম্পতি। বিনিময়ে গর্ভাবস্থায় খালেদার যাবতীয় খরচ বহন করেছেন তারা। তবে দালিলি কোনো প্রমাণ দেখাতে পারেনি এই দম্পতি। এদিকে নিজ সন্তান ফিরে পেতে আইনি লড়াইয়ে নামার কথা জানিয়েছেন লাকমিয়া। চাঁদপুর থেকে ফিরে আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। ক্যামেরায় ছিলেন এমদাদুল হক। গর্ভেই মৃত বলে নবজাতক বিক্রি করে দেওয়ার ঘটনার সূত্র ধরে এটিএন বাংলা টিম যায় চাঁদপুরের মতলব দক্ষিণে। অসুবিধা নাই, এটা একটা সিক্রেট ব্যাপার। সেখানে মুখোমুখি হয় হান্নান কুলসুম দম্পতির। স্বীকার করেন তাদের ঘরে বড় হওয়া ছেলেটি খালেদার। পাতানো বোন বিউটির মাধ্যমেই হস্তান্তর হয়েছে শিশুটি। ওর জন্মদাতা কারা? ওরা তো আমি বললে গেলাম, ওরা জন্মদাতা খালেদা লাকমিয়া। বাচ্চাটা বিউটির মাধ্যমে আমাদের কাছে আসছে। বিউটি সন্ধান দিছে, এই বাচ্চা 4 মাস বয়সে পেটে ওরা নষ্ট করতে চাইছে। প্রমাণ হিসেবে উপস্থাপন করেন একটি সাদা কাগজে লেখা অঙ্গীকারনামা ও কিছু কল রেকর্ড। এটা কিন্তু কোনো আইনি কাগজ না। আইনি কাগজ না, আমি তো প্রথমেই বললাম স্ট্যাম্প যে করবো, ওটা তো 3 দিন পরে ডেট ছিল, এটা রাতের বেলা ঘটনা। বাচ্চা নিলে যে কিভাবে নেওয়া লাগে এটা জানে, বহুত কিছু জানি। বাংলা কাগজের যে টাইম নাই, বাংলার আছে না না আছে সেটাই তো দেখবে না। আমি তো মা, হ্যাঁ আমি তোমার দিতারি, সমস্যা নাই, তোমার কাছে থাকবো। আমার কাছে 6 মাস বর্ষারানি হর এখান না তাও 1 ঘন্টা লাগে, 10 মিনিটের লেগে আইবা। আমি বাঁচবো না ভাই, আমি বাঁচবো না। আমি আজ 1 মাস খানা খাই না। ছোট থেকে তিলে তিলে বড় করে তোলা সন্তানকে কেউ নিয়ে যাবে সেই চিন্তায় নাওয়া খাওয়া ছেড়ে পাগল প্রায় কুলসুম। আমার অপরাধটা কি ছিল? তোরা কেন আমার দিলি? আমি নিঃসন্তানের মা ছিলাম, আমি নিঃসন্তানের মা থাকতাম। এই বিউটি আমার পরিচয় করে দিল, ওর বাসায় নিল। আমি বলছি তোরা বাচ্চা পেটা থেকে বিক্রি করে, এটা কেমন কথা? আমি বিক্রি টিক্রিদের মধ্যে মানুষ কোনোদিন বিক্রি হয়? পরে ওর বাচ্চাটা যখন ব্যথা উঠছে, রাত 3টা বাজে বিটি আমার কাছে ফোন দিছে, কুলসু খালাদার তো ব্যথা উঠছে, তো বাচ্চাটা যদি তুই না আনস ওরা বিক্রি করে এলে অন্য জায়গায় নয়। পরে নাজবেরিরা খালাস করতে করতে সময় হয়ে গেছে, তখন ফজরের একটু আগে দিয়া ওর টাকার প্রয়োজন ছিল। ওরা আমার তো 6 মাস কার খরচ, কাজের রতের খরচ নিয়ে গেছে। বিটি খালেদা লাকমিয়া সিগনেচারটা দিয়ে টাকাটা ওরা হাত হাইতে টাকাটা নিছে। আমি আর কিচ্ছু চাই না ভাই, আপনাদের কাছে শুধু আমার সন্তানটা চাই।
তবে এসব মানতে নারাজ শিশুটির আসল বাবা লাক মিয়া। ছেলেকে ফিরে পেতে আইনের আশ্রয় নেয়ার কথা জানান তিনি। আমার ছেলে যদি এরা না দেয়, আইনগত ব্যবস্থা নিয়ম অনুযায়ী কিভাবে উদ্ধার করা যায়, আমার সন্তানরা কিভাবে আনা যায়। চাঁদপুরের একটি মাদ্রাসায় প্রথম শ্রেণীতে লেখাপড়া করছে শিশুটি। বাচ্চাটির ভবিষ্যতের কথা চিন্তা করে উভয় পক্ষকে সমঝোতা করার আহ্বান এলাকাবাসীর। ওর বাবা মার কাছে আমার আবদার এতটুকুই যে আসলো, দেখলো, পরিচয়ে যদি দিয়াও দেখতে চায় তাও দেখতে পারলো, বা পরিচয় গোপন করেও যদি দেখতে চায় তার ভবিষ্যতের জন্য, তা আলহামদুলিল্লাহ। বিনা দোষে দিল পিটির মাধ্যমে আমার আজকে অর্থ এলাকা সব করে দিলাম আমার সন্তানের। নবজাতকের জীবন নিয়ে একটি অবৈধ লেনদেন, পরে এর সাথে যুক্ত হয়েছে মায়া এবং বিচ্ছেদের গল্প। একদিকে গর্ভধারিণীর সন্তানকে কাছে পাওয়ার আর্তনাদ, অন্যদিকে শূন্য থেকে পেলে পুষে বড় করা মায়ের কান্না। এমতো অবস্থায় প্রশ্ন, কোন দিকে যাবে ছেলেটির ভবিষ্যৎ? কে পাবে এই সন্তানের দায়িত্ব? এই প্রশ্নের উত্তর কেবলই রয়েছে আইনের কাছে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, চাঁদপুর। শীতের সবজিতে ভরে উঠেছে রাজধানীর বাজার, তবে আমদানি থাকলেও দাম বেশ চড়া। ৮০ থেকে ১০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। ১০০ টাকা দরে সিম, নতুন টমেটো ১৪০ ও ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে নতুন আলু। তবে স্বাভাবিক রয়েছে মুরগি ও গরুর মাংসের দাম। সাপ্তাহিক বাজার দর নিয়ে তরিক ইসলামের রিপোর্ট। আমাদের মহল্লাতে দেখি ২০ টাকা, ১২০ টাকা কেজি, ১১০ টাকা কেজি বিক্রি করতে হয়। তার জন্য এখানে একটু সাশ্রয় হয়, তার জন্য আমরা আসি। শুক্রবার ছুটির দিনে কিছুটা কম দামে সাপ্তাহিক বাজার করতে রাজধানীর কাউরান বাজারে ভিড় ক্রেতাদের। তবে পণ্যের দামে দিশেহারা ক্রেতারা। কারণ আমরা মতো মধ্যবিত্ত লোকদের মানে এখন চলাটাই খুবই একটা ক্রিটিক্যাল অবস্থায় আছি আমরা। প্রকৃতিতে শীতের দেখা মিললেও বাজারে উত্তাপ ছড়াচ্ছে দাম। ৮০ থেকে ১০০ টাকার নিচে মিলছে না অধিকাংশ সবজি। আমাগো অবস্থা বেশি ভালো না ভাই, এখন দেশের অবস্থা ভালো না, আমাগো অবস্থা ভালো না। ব্যবসা বাণিজ্য অবস্থা খুবই খারাপ। নতুন বেগুন আছে, গফরগার বেগুন ১২০ টাকা, ১১০ টাকা, এটা আছে ১০০ টাকা। ভেন্ডি আছে ৮০ টাকা কেজি, চিচিং আছে ৮০ টাকা, ওলকপি নতুন হচ্ছে এটা ৮০ টাকা কেজি, বটবটি আছে ৮০ টাকা, জালি আছে ৬০ টাকা ৭০ টাকা পিস, ফুলকপি পার পিস ৫০ টাকা, টমেটো আছে ১৪০ টাকা কেজি, দেশি ইন্ডিয়ান দুটো একই রেট, মূলা পেঁপে আছে ৪০ টাকা কেজি, শসা আছে ৮০ টাকা কেজি। আপনার সাপ্তাহিক হয় একটু বেশি, এর আগে ১০-২০ টাকা কেজিতে কম ছিল। সিম ৪০ টাকা ছিল, এখন ৯০ টাকা হয়েছে। কমেনি পেঁয়াজের ঝাঁজ, তবে নতুন পেঁয়াজ উঠলে দাম কিছুটা কমবে বলে জানায় বিক্রেতারা। এই যে দাম বাড়ছে, অন্য কৃষকের ঘর আছিল আগে দিচ্ছে, অন্য কৃষকের ঘর নাই, পেঁয়াজ কমে আইছে। এই সপ্তাহের মধ্যে নতুন আসে, নতুন আসলে দেখা গেছে যে ৬০ টাকা কেজি আসা যাবে। কিছুটা স্বস্তি ফিরেছে আদার দামে। আগে তো পুরান আদা ছিল, দাম বেশি, এখন নতুন আদা আমদানি হয়েছে, এই কারণে আস্তে আস্তে দাম কমতেছে, কেজিতে ২০-৩০ টাকা কমছে। অপরিবর্তিত রয়েছে মুরগি ও গরুর মাংসের দাম। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। রাজস্ব আহরণে শীর্ষে থাকলেও নাগরিক সেবা বঞ্চিত বগুড়া পৌরবাসী। নগরীর অধিকাংশ সড়কে বেহাল দশা। দীর্ঘদিন সংস্কার না করায় প্রধান সড়ক থেকে শুরু করে পাড়া মহল্লার বেশিরভাগ সড়ক খানাখন্দে ভরা। এতে বাড়ছে যানজট, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এছাড়াও সড়কে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে পানি জমে যায়। বগুড়া পৌরসভার নাগরিক দুর্ভোগ নিয়ে আজজুল হাকিম রুমনের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে দ্বিতীয় পর্ব, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। কাগজে কলমে প্রথম শ্রেণী হলেও বগুড়া পৌরসভায় নেই উন্নয়নের ছোঁয়া। পৌর এলাকার অধিকাংশ সড়কেরই বেহাল দশা। দীর্ঘদিন মেরামত বন্ধ থাকায় প্রধান সড়ক থেকে অলিগলির পিচ উঠে গেছে, কোথাও তৈরি হয়েছে গর্ত। এতে প্রায়ই দুর্ঘটনায় পড়ছে স্কুলগামী শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। রাস্তা ভাঙ্গা একত দিয়ে তো বৃষ্টি হলে রাস্তা মনে করেন ১ হাঁটু পানি হয়, নদী হয়ে যায়। নদী রাস্তার ভাঙ্গার কারণে প্রতিটা গাড়ি সোকাপ জাম্পার ৬ মাসও টেকে না। এখন গাড়ির চাকার দাম বেশি, সেই চাকাগুলো ক্ষয় যায়। তো আমাদের এই নিয়মিত গাড়ি চালাতে খুবই কষ্ট হচ্ছে। পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিথ্যাচার করেন যে এই রাস্তা টেন্ডার হয়েছে, অল্প দিনের মধ্যে হয়ে যাবে। আদৌ আজ পর্যন্ত আমরা সেটা দেখতে পাইনি। প্রতি বছর প্রায় ৭০ কোটি টাকা রাজস্ব আয় করলেও নাগরিক সুবিধা পাচ্ছেন না শহরবাসী। এর কারণ হিসেবে বাজেট সীমিত বলে দাবি পৌর কর্তৃপক্ষের। বগুড়া পৌরসভার সাধারণ রাস্তাঘাট মেরামত করার জন্য প্রতি বছরে প্রয়োজন প্রায় ১০০ কোটি টাকা, আর ন্যূনতম ব্যবহার উপযোগী রাস্তা করার জন্য
লাগবে প্রায় 500 কোটি টাকা, অর্থাৎ 2000 কিলোমিটার রাস্তা করার জন্য প্রায় এই মুহূর্তে 5000 কোটি টাকা প্রয়োজন। বেহাল সড়কের পাশাপাশি আছে যানজট সমস্যাও। ট্রাফিক পুলিশের জনবল কম থাকায় এ থেকে রেহাই মিলছে না বলে দাবি জেলা পুলিশের। পার্শ্ববর্তী জেলা সিরাজগঞ্জ, নাটোর, জয়পুরহাট, নওগাঁ থেকে প্রচুর লোক আসে, যাতায়াত করে। এতে একটা শহরে বড় একটা প্রেসার পড়ে। একটা যানবাহন চালনা করতে পারে বা ব্যবস্থা না করে তাহলে একবারে বন্ধ করাটা মনে হয় যে কঠিন হয়ে যাবে, তখন আবার নগরবাসী ভোগান্তি বাড়বে। রাস্তাঘাট সংস্কার ও নগর পরিবহন ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নিয়ে জনভোগান্তি কমানোর দাবি বগুড়া পৌরবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এখন পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে পরীক্ষামূলকভাবে চাষ হচ্ছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত স্বল্প সময়ে উচ্চ ফলনশীল জাত বিনা ধান 26। বর্তমানে কৃষকরা ধান কাটা ও মাড়াই নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ফলন ভালো হলে আগামী মৌসুমেও এ ধানের চাষ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন তারা। বিনা ধান 26 ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট প্রতিরোধী, প্রতিকূল সহনশীল এবং 115 থেকে 120 দিনের মধ্যে ফলন দেয়। খাগড়াছড়িতে 18টি, রাঙ্গামাটিতে 3টি ও বান্দরবানে 3টি প্রদর্শনী প্লটে এই ধান চাষ হয়েছে। এবার অর্থ সংবাদ। হবিগঞ্জে পাথর ও বালু বোঝাই ট্রাক থেকে ভারতীয় কসমেটিক্স, চকলেট ও জিরা সহ 4.5 কোটি টাকার ভারতীয় নানা পণ্য জব্দ করেছে বিজিবি। ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় অভিযান চালিয়ে বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়ন এসব পণ্য জব্দ করে। 55 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিরুল রহমান সংবাদ সম্মেলনে এসব কথা জানান। এবার খেলার খবর। নতুন বল নিতে শেষ 16 রানে 3 উইকেট হারিয়ে প্রথম ইনিংসে 265 রানে অল আউট হয়ে গেছে আয়ারল্যান্ড। তখনও 211 রানে এগিয়ে থাকায় আইরিশদের ফলো অনে ফেলতে পারত বাংলাদেশ, কিন্তু সেটি না করে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে নাজমুল হোসেন শান্তর দল। এর আগে প্রথম ইনিংসে 476 রান করে অল আউট হয় টাইগাররা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। সশস্ত্র বাহিনী দিবসের শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। বৈষম্যহীন শোষণমুক্ত রাষ্ট্র করতে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ, ডক্টর ইউনূস। ভোট বানচালের চক্রান্তে পতিত স্বৈরাচার লাভবান হবে, বিএনপি নেতা ডাক্তার জাহিদ। নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান। জন্মের 7.5 বছর পর গর্ভের সন্তান ফিরে পেতে আইনি লড়াইয়ে নামার ঘোষণা লাখ মিয়ার। নবজাতক কেনার কথা অস্বীকার চাঁদপুরে হান্নান কুলসুম দম্পতির। এবং শীতের সবজিতে ভরে উঠেছে রাজধানীর বাজার, আমদানি থাকলেও দাম বেশ চড়া। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।